এটাই কি অতুলানন্দ মহারাজের আশ্রম? কে আপনারা? কি চান? অ্যাপয়েন্টমেন্ট করেছেন? এই তো আমার ছেলে। কিরে, এতদিন কোথায় ছিলি? অমিত, তুই কোথায় ছিলি? মাকে ছেড়ে এতদিন কোথায় ছিলি? ভুল করছেন, উনি অমিত নন, উনি শ্রীমৎ স্বামী অতুলানন্দ। না না, এই আমার ছেলে। না, আমার ছেলে অমিত। না, ওনাকে আসতে দাও। আসুন, আসুন, আসুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় পরিশ্রান্ত। আপনার বিশ্রামের প্রয়োজন। নিনান, ওনার জন্য এক গ্লাস জল এনে দাও তো। আপনি বসুন। আমাকে চিনতে পারছিস না? চিনতে পারছিস না? ভালো করে চেয়ে দেখ, আমি তোর মা। না, আপনি বসুন। আপনি বসুন। এই নিন, আপনি ভুল করছেন। আমি অমিত নই, আমি অতুলানন্দ। তবে অতুলানন্দ কথাটা বলতে তোমার লজ্জা করছে না? যে গর্ভধারিণী মা তোমাকে জন্ম দিয়েছেন, তোমাকে লালন করেছেন, তুমি তাকে চিনতে পারছো না? বলছো ভুল করছে। চলে এসো বড় মা। তোমাকে আমি আগেই সাবধান করে দিয়েছিলাম যে একবার চলে গিয়েছে সে আর কোনোদিনই ফিরে আসবে না। না না, তা হতে পারে না। অমিত ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে। আমি এতটা পথ পেরিয়ে এসেছি শুধু তোকে ফিরিয়ে নিয়ে যেতে, আর তুই ফিরবি না? আপনারা কেন আমাকে বারবার অমিত বলছেন? আমি তো বললাম আমি অমিত নই। আমি অমিত নই, আমি অমিত বলে কাউকে চিনি না। আপনারা আমার বিশ্বাস করুন। কেন আপনারা মহারাজকে বিরক্ত করছেন? উনি এখন ব্যস্ত আছে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া উনি কারোর সঙ্গে দেখা করেন না। আমি ওর সঙ্গে কথা বলে তাও একটু সময় নেবার ব্যবস্থা করব। কিন্তু ততক্ষণ আপনারা প্লিজ বাইরে বসে অপেক্ষা করুন। আসুন, আসুন আমার সঙ্গে আসুন। চুপ করুন! অ্যাপয়েন্টমেন্ট ছাড়া উনি দেখা করেন না। জানেন কত দূর থেকে আমরা এসেছি? এই বৃদ্ধা, ওর মা ভালো করে হাঁটতে পারে না, হাঁপানির রোগী। শুধু ছেলেকে একবার চোখের দেখা দেখবেন বলে এতটা পথ কষ্ট করে এখানে এসেছেন। আর আপনি বলছেন উনি ব্যস্ত আছে। উনি কারোর সঙ্গে দেখা করেন না। উনি ব্যস্ত আছেন। উনি কারোর সঙ্গে দেখা করেন না। শুনুন, মুখে রক্ত তুলে উপার্জন করে এই ছেলেকে আমরা মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, বিদেশে পাঠিয়েছি। ইচ্ছে ছিল ছেলে মস্ত বিজ্ঞানী হবে, দেশের নাম উজ্জ্বল করবে, বাবা মায়ের গর্ব হবে, তাদের বৃদ্ধ বয়সে ছাড়। কিন্তু কি হলো? এই অপগণ্ড ছেলে নিজের সমস্ত দায়িত্ব বিসর্জন দিয়ে সন্ন্যাসী হয়ে পালিয়ে গেল। ছেলে এখন প্রমুখ স্বামী অতুলানন্দ মহারাজ হয়ে দুধ ঘি খাচ্ছেন, আর আমরা এই বুড়ো বুড়ি অনাহারে ভট্টাহারে জীবন কাটাচ্ছে। অমন ছেলে হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল। অমন কথা বলো না, অমন কথা বলো না। অমিত ঠিক ফিরবে। ও ফিরে এসে সংসারের হাল ধরবে। কিরে অমিত, ফিরবি না? বল না, ফিরবি না? মা, আমায় ক্ষমা করবে। ঈশ্বরের সেবায় আমি আমার জীবন নিয়োজিত করেছি। আমি জানি না আপনাদের ছেলে অমিত এখন কোথায়, কিন্তু আমি আর কোনোদিন সংসারে ফিরে যেতে পারবো না। আপনারা ফিরে যান। মা, তোমার গুরুদেব তোমাকে বলেছিলেন তোমার কপালে দুঃখ সংখ্যা ছিল। কথাটা কিরকম অক্ষরে অক্ষরে ভুলে গেল দেখলে। কিন্তু কি জানো, আমার ছেলে যদি দুর্ঘটনায় বা রোগে ভুগে মারা যেত, আমার হয়তো এতটা আফসোস হতো না যে আমি চিরকাল বামপন্থী রাজনীতি করে এসেছি। ঈশ্বর বলে কাউকে কোনোদিন আমি বিশ্বাস করিনি। সেই আমার সন্তান কিনা শেষ পর্যন্ত এক ভণ্ড সাধু হলো। ঈশ্বর, ভগবান, ধর্ম
এইসব মিথ্যে প্রচার করে লোক ঠকানোর ব্যবসা ধরল। ছি, 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 ছি। এই লজ্জা, এই অপমান আমি রাখবো কোথায়? ঈশ্বর মিথ্যে, ধর্ম মিথ্যে। অবশ্যই মিথ্যে। ঈশ্বর নামের একটা মিথ্যেকে ব্যবহার করে কিছু ঠক মানুষকে বোকা বানিয়েছে আর তাদের শোষণ করেছে। ধর্মের নেশায় তাদের অন্ধ করে দিয়ে তাদের দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করিয়েছে। আর এখন তুমিও তাই করছো। রিলিজিয়ান is the opium for the masses. কার্ল মার্কস কথাটা মিথ্যে বলেন না। মিষ্টি মিষ্টি কথা বলে সেই ওপিয়াম তুমি এখন তোমার ভক্তদের মধ্যে পরিবেশন করছো। ভুল, ভুল বলছেন আপনি। ঈশ্বর বিশ্বাস মানুষকে শক্তি জুগিয়েছে, মানুষকে সহনশীল করেছে, দয়ালু করেছে। রাগ করিস না খোকা, রাগ করিস না। তুই তো জানিস তোর বাবা নাস্তিক, ভগবান বিশ্বাস করেন না। তুই ফিরে চল, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। মর্নিং শোজ দ্য ডে। তোমার মনে আছে পরমা, অমিতের তখন বছর 10-11 বয়স হবে। আমরা দার্জিলিং বেড়াতে গেছিলাম। রাস্তার ধারে সমস্ত দোকানদারদের অমিত বুঝিয়েছিল ওর বাবা নাকি পুলিশের একজন খুব বড় অফিসার। রাস্তার ধারে সমস্ত দোকান ওর বাবা তুলে দেবে। হ্যাঁ, ওর বাবার হাত থেকে ও তাদের দোকানগুলো বাঁচিয়ে দিতে পারে যদি ওরা তাকে উপযুক্ত দক্ষিণা দেয়। ভয়ে সেই ব্যবসাদার গুলো যে যা পেরেছিল উজাড় করে দিয়ে দিয়েছিল। কেউ খেলনা, কেউ খাবার, কিংবা টাকা পয়সা। ছি, 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 ছি। কি লজ্জা, কি লজ্জা। খবরটা পেয়ে তুমি কি শাশুড়ি না করেছিলে ছেলেকে? ওইটুকুনি ছেলেকে কি মারি না মেরেছে। কোনো লাভ হয়নি পরমা, তাতে কোনো লাভ হয়নি। সেই ছোট্ট বয়স থেকে তোমার ছেলে লোক ঠকানোর খেলায় মেতেছিল। তখন বাবারও ভয় দেখিয়ে মানুষের পয়সা লুটেছিল, আর এখন ঈশ্বরের ভয় দেখিয়ে পয়সা লুটছে। চুপ করুন, আপনি চুপ করুন। আপনি ভুলে যাচ্ছেন আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন। তুমি চুপ করো, তুমি চুপ করো। এসব কথা তুমি সবার সামনে বলছো কেন? ও তো তোমারই সন্তান, ওর অপমান মানে তোমারই তো অপমান। যে ছেলে নিজের পিতা মাতাকে দারিদ্রের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যায় আর তারপর সন্ন্যাস নেবার অছিলায় বিলাস ব্যাসনের জীবন যাপন করে, মিথ্যে আশ্বাস জুগিয়ে মানুষকে ভুল পথে চালনা করে, তাদের বিভ্রান্ত করে, বিপদগামী করে, তাকে নিজের সন্তান বলে মেনে নিতে আমার ঘেন্না হয়। বেরিয়ে যান, আপনি এখনই এখান থেকে চলে যান। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব, কিন্তু কিন্তু যাবার আগে আপনাদের সাবধান করে দিয়ে যাই, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখান থেকে পালান। যে বিষ এই লোকটা আপনাদের পান করাচ্ছে, খুব শীঘ্র সেই বিষ আপনাদের স্বাধীন চিন্তা শক্তিকে বিলুপ্ত করে দেবে, আপনাদের বোধ শক্তিহীন ও অমানুষ করে তুলবে সেই বিষ। এই লোকটা যে এককালে আমার ছেলে ছিল, অত্যন্ত মেধাবী, ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন ছিল, বিজ্ঞানের ছাত্র ছিল, যুক্তিবাদী ছিল, আজ সে পৃথিবীর প্রাচীনতম বৃত্তি বেছে নিয়েছে। হ্যাঁ, বেশ্যাবৃত্তির চেয়েও প্রাচীন সে বৃত্তি, ধর্মযাজকের বৃত্তি, যে বৃত্তির একটাই ধর্ম, মানুষকে অন্ধ করে রাখা,
এখান থেকে পালান। চলো বড় মা, এক ভূত তো এখানে নয়, এক ভূত তো এখানে নয়। মৃণাল, মৃণাল বার করে দাও এই বুড়ো বুড়িকে এখান থেকে, আর যেন কোনো দিনও না দেখতে পাই। দাশুবাবু আপনি? কি আর করবো বলো, শেষকালে আমাকেই তোমার কাছে আসতে হলো বিনোদিনী। সম্ভ্রান্ত ব্যক্তির পদধূলিতে আমার ঘর পবিত্র হলো। বসুন। বসার সময় নেই, বসার দরকার নেই, আর সে সময় আমার নেই। সময় থাকলেও প্রবৃত্তি নেই। সবে তো বোঝো আমি সম্ভ্রান্ত বংশের ছেলে কিনা। বটেই তো, আমাদের ঘরে কি আপনার মতন লোক বসতে পারেন? আপনার এখানে আসাই উচিত হয়নি দাশুবাবু। না এসে কোনো উপায় ছিল না। ওই তো সব বড় বড় বাবু দেখছো না, কাজের বেলা কেউ কোথাও নেই। জুতো সেলাই থেকে চন্ডি পা সবকিছু এই দাসনীয়। কতবার বললো ও নরকে আমি যেতে পারবো না, তবু সবাই জোর করে আমাকেই পাঠালে, বলে যে আমি ছাড়া কারো কোথায় যাবে, তুমি শুনবে না। কি কথা দাশুবাবু? ওই গুরুমুখ নয় মজা। আপনাদেরকে বলেছি বিনোদ আপনার কাছে ১,৫০০ পা কি ৪,০০০ পা, আমরা তো আর সেটা দেখতে আসবো না। আপনাদেরকে বরাবর যেমন মাইনে দিয়ে যাচ্ছি সেই রকমই দিয়ে যাব। তা লোকটা কাল থেকেই কাজে লেগে যেতে চায়, জমিও আমরা থেকেই রেখেছি, এখন শুধু তোমার জবাবের অপেক্ষা। তা জবাব আবার কি, ও তো জানা কথাই, নিতান্ত পাগল না হলে এমন দাও তো কেউ ছাড়ে বলে শুনিনি। তাই গুরুমুখকে বলে দিই তুমি রাজি আছো? না। না না মানে? হ্যাঁ, তোমার এই বৈরাগ্য সাময়িক বিনোদিনী, বৈরাগ্য যখন থাকবে না তখন কিন্তু তোমাকে পস্তাতে হবে। তখন আপনাকে জানাবো। গুরুমুখ তখন থাকবে না। এই তো আমাদের জীবন দাশুবাবু, আমায় আর লোক দেখাবেন না। আমাকে আমার অতীত মুছে ফেলতে দিন। আশীর্বাদ করুন যেন এই অভিনয়ের সাধনায় আমার সিদ্ধি লাভ হয়। তা হবে বই কি, তুমি হচ্ছে নদীগুলো সম্রাজ্ঞী, তোমার সিদ্ধি লাভ হবে না তো কার হবে? তোমার সাধনায় স্বয়ং নররাজ মহেশ্বর স্বর্গ থেকে এখানে নেমে আসবে। ওই আনন্দেই থাকো। বিনোদিনী দাসী কোনোদিন বিনোদিনী দেবী হবে না। চলি, আমাকে আবার গঙ্গার স্নান করে ফিরতে হবে তো। এতদিন কি আমি অপরাধী ঠাকুর? সবার স্পর্শ এড়িয়ে সন্তর্পণে আমি পথ চলতে চাই, তবু কেউ রেহাই দেবে না। তোমার এই বিশাল রাজ্যে আমার কি কোনো ঠাঁই নেই ভগবান? কোনো চলার পথ নেই? বিনোদ, বিনোদ, আসুন মাস্টার মশাই। আমার অপরাধ নিও না, আমায় ভুল বুঝো না। প্রয়োজন যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো বিনোদ। প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। প্রতাপ দেহরি আর থিয়েটার চালাতে পারবে না। গুরুমুখ রায় আমার গুরুমুখ রায়। আর কেউ না। গুরুমুখ রায় আমাদের থিয়েটার তৈরি করে দেবে বলেছে। তার শর্তও তো আপনি জানেন। জানি, জানি বলেই বলতে মন সরছে না। কিন্তু আর কোনো ধনী লোক তো এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টার মশাই। তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমারই? আমি তো আগেই বলেছি আপনাকে, আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে চাই না। বেশ বেশ, তাহলে বাংলার রঙ্গালয় প্রতিষ্ঠার কল্পনা আজ এখানেই শেষ হয়ে যাবে। মাস্টার মশাই, তুমি একদিন আমাকে বলেছিলে বিনোদ, আমাকে আপনি শিখিয়ে পড়িয়ে মানুষ করুন,
আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমার যত বিদ্যে ছিল আমি তোমাকে সব উজাড় করে দিয়েছি বিনোদ। কিন্তু না, তার কোনো প্রতিদান আমি চাই না। তুমি তোমার আদর্শ নিয়ে সুখী হও বিনোদ, সুখী হও। নারায়ণ মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যেবাদীও নই। দেশে ভালো রঙ্গলয় করে উঠুক, থিয়েটার আমায় মর্যাদা দিয়েছে, অর্থ দেয়। দেশে ভালো রঙ্গলয় করে উঠুক, এই মহাযজ্ঞে আমারই তুচ্ছ জীবন আমি আহুতি দিব। যান, গুরমুখ রায়কে পাঠিয়ে দিন, আমি প্রস্তুত। তোমার এই আত্মত্যাগ আর কে কি চোখে দেখবে আমি জানি না বিনোদ, কিন্তু গিরিশ ঘোষ এর মাহাত্ম কোনোদিনও অস্বীকার করবে না, কোনোদিনও অস্বীকার করবে না। এতই কি অভিশপ্ত জীবন ঠাকুর আমার, আমি ভালো হতে চাইলেও ভালো হতে পারবো না। আমি ফের আসিয়েছে বিনোদ। আমি তোমার প্রস্তাবে রাজি। হ্যাঁ, সে আমি শুনিয়েছে। তবে কাল থেকেই থিয়েটারের কাজে লেগে যাও। কাল কিনো अभी शुरू करिए दिवे। কত টাকা লাগবে তুমি জানো? 20, 30, 40 हजार कुछ परवाह नहीं। एक बात सुनो विनोद, थिएटर हमें करिए दिवे, लेकिन थिएटर का नाम होबे विनोदिनी थिएटर। আমার নামে থিয়েটার? यस, हमें कोनो आदमी का ऑब्जेक्शन ना सुनबे। 100 बरस बाद जब तुम्हें बिना थकबे, हमें बिना थकबे, तमाम बंगले का लोग मालूम करबे कि विनोदिनी एक तो मैयसी जनानी थी। वही के लिए गुरमुख राय ये थिएटर बनाए दिया। बोलो प्यारी, तुम्हें खुशी हुई है? খুব খুশি হয়েছি রায়, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। आंख में पानी गिनो विनोद दीदी। আনন্দে রায়, আনন্দে, আজ আমার আনন্দের সীমা নেই রায়, আজ আমার আনন্দের সীমা নেই। এসো, এসো। এই যে অতুল, তোমার দাদা বাড়ি আছেন তো? দাদা গুরুগুর আগে একটু ফোন করতে গেছেন। আর কেউ আসেননি? কাউকে তো দেখছি না। আরে আজ যে থিয়েটারের নামকরণ হবে। নামকরণ? নামকরণ তো হয়ে গেছে, এই যে দেখুন না পোস্টার। হয়ে গেছে? দেখুন, আপনি বসুন, আমি দাদাকে খবর দিচ্ছি। বিনোদিনী থিয়েটার? কি নাম বললে? বাপুকে ও নাম আর আমি করবো না। নাও, নিজেই পড়ে থাক। ইনির নামে থিয়েটার? ভেতরে ভেতরে নামকরণ হয়ে গেছে। তাহলে আজ আমাদের এখানে ডাকার দরকারটা কি ছিল? জিনিস একটি সবই জানতে, অথচ আমাদের তিনি একবারও নামটা জানতে দেন। আর আমরা এদিকে প্রতাপ চৌধুরীকে জবাব দিয়ে বসে আছি। এখন কি করা যায় বলো তো অমৃত? নামটা কেন এই থাকবে? নামটা যে এই থাকা উচিত নয় এটাও যেমন সত্যি, থাকবে যে এটাও তেমনি সত্যি। কারণ কর্তার ইচ্ছায় কর্ম। আর তাছাড়া what cannot be cured must be endured। কথাটা বলে আগে জানানো হয়নি কেন?
তারা আমরা রিজাইন দিত না। রিজাইন না দিলে ডিসচার্জ করে দিত। প্রতাপ জহুরি আর নোকসানের কারবার করবে না। তুমি কি করতে চাও অমৃত? দেখো ভায়া, তোমার তো 2 পাইস হ্যাট, কিন্তু মাই ভাড়ে ইস ভবানী। আর তাছাড়া তুমি যা পারো আমি তা পারি না। গুরুদেবকে আমি কথা দিয়েছি, তিনি যদি বিষ খান অমৃত আপনার হাতে থাকবে। শোনো, কোনো বেশ্যার আন্ডারে কাজ করা আমার পোষাবে না। তুমি বুঝতে পারবে না দাশু, থিয়েটারের জন্য মেয়েটা কেমন করে আত্মত্যাগ করেছে। আর আমি বাংলা থিয়েটারের স্বার্থে তার বলির মন্ত্র উচ্চারণ করেছি। একদিন সে ভাবের আবেগে বলেছিল সে কোনো দিনও আমার কথার অবাধ্য হবে না। আর আমি তার দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে জল্লাদের মতো গুরু দক্ষিণা আদায় করেছি। এ যে কত বড় ত্যাগ দাশু, এ তুমি বুঝবে না। কিন্তু এই নামকরণের কথাটা আমরা আগে জানতে পারছি না। আমিও জেনেছি মাত্র 3 দিন আগে। অনাবশ্যক বোধে তোমাদের আমি জানানোর প্রয়োজন মনে করিনি। কেন, এটা তোমার আপত্তি আছে? আছে। একটা বেশ্যার নামে থিয়েটার হলে সেখানে কোনো দর্শক আসবে না। কেউ আমরা যদি ভালো করে নাটক করতে পারি আর ভালো করে অভিনয় করতে পারি, দর্শকের অভাব হবে না দাশু। हमको 1 महीना देखने दीजिए। अपनारा सब कोई बोलचे कि गिरीश बाबू का नया नाटक बहुत अच्छा है। पोशाक में हम 3000 रुपया खर्चा करबे। सीन सीनरी में भी जेतो रुपया खर्चा হয় আমি কসুর করবে না। ऑडियंस जब बॉयकॉट करबे हम जरूर थिएटर का नाम बदल करबे। এটা তুমি রাজি আছো দাশু? আগে না। सुनिए दासू बाबू, थिएटर जब करते হয় उसका नाम जरूर होबे विनोदिनी थिएटर। আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যেই আসুন, বিনোদিনী নিজে কখনো যোগদান করবে না। কি বলছিস বিনি? আমি রহস্য করিনি রসরাজ। আমি গণিকার মেয়ে। নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে। তাই বলে আমার নামে থিয়েটার, তাতে কাজ করবেন সম্ভ্রান্ত ভদ্রলোকেরা। এ বড় লজ্জার কথা। ভেঙে দাও। বিনোদ, এ হয় না, এ হয় না। সমাজের মাথায় বজ্রা ঘাত হবে। এ হয় না, বজ্রা ঘাত হবে। আমার কথাই শুনুন। বিনোদিনী থিয়েটারে যদি বিনোদিনীকে নাম প্রয়োজন হয়, নামের মধ্যে বিনোদিনীর চিহ্ন মাত্র থাকবে না। এই আমার শেষ কথা। আপনি একটা কাজ করুন রায়জি। বৌদি বৌদি, আবার তুমি কি গোলমাল দেবে? আগে আমার কথাটা শুনুই না। आप बोलिए, हम ही सुनबे। করতে অনেক সময় লাগে রায়জি, ভাঙতে সবাই সব সময় হয়। এত পয়সা খরচ করে এত বড় একটা রঙ্গমঞ্চ বানিয়েছেন, তাকে বাঁচিয়ে রাখুন। আপনারও নাম হবে আর এনারাও সবাই বাঁচবে। लेकिन नाम নামের জন্য এত বড় একটা রাষ্ট্রযজ্ঞ ভেস্তে যাবে। বিনোদ তো আপনাদের বড় স্টার। one of the best stars। তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। स्टार थिएटर। হ্যাঁ, স্টার থিয়েটার। আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এনারা ভাববেন স্টার মানে এরা। बहुत अच्छा, अच्छी बात है। এটাও আমাদের কোনো আপত্তি নেই। তাহলে তো হয়েই গেল। गिरीश बाबू, साइन बोर्ड पोस्टर हैंडबिल करिए ले। ठीक है, थिएटर का नाम होबे स्टार थिएटर। চলো দাশু, আর জল ভরা করে লাভ নেই, চলো। আরে ভূষণ, বলো, পরীক্ষার খবর শুনেছো? কি খবর? আরে ওই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র আর ওই জমিদার দুর্গাচরণ মিত্র, ওই দুইজনে মিলে
করে ফেলতে। আরে এ তো ছোট কথা। রামপ্রসাদ নাকি মিথ্যা সুন্দর কাব্যগ্রন্থ লিখে রাজা কৃষ্ণচন্দ্রকে উপহার দেবে। বলো কি? হ্যাঁ, এবার রাজা কৃষ্ণচন্দ্র নাকি রামপ্রসাদকে 10 বিঘা জমি দেবে, তাও আবার নিষ্কর। হ্যাঁ, আবার শুনছি পঞ্চমন্ত্রীর আসনে বসে তন্ত্র সাধনা করে। হয়ে গেল। মানে আমাদের আগেও যেই করবে। শোনো, রামপ্রসাদের বাড়ির বাইরে থেকে শেকল তুলে তালা চাবি দিয়ে এসেছে। বেটা বউ ছেলে নিয়ে ঘরের মধ্যেই রয়েছে। এবার শুধু একবার রত্নাবাগ দিয়ে এসে বেটারা বেগুন পোড়া হয়ে পুড়ে মরবে। যতই খাতির করো, তোমাদের কাজ আমি করবো না। কেন? কেন করবো বলো? তোমাদের জন্য আমি কেন পাপলা ছুটতে যাবো? ওরে বাবা, এই যে দেখছি বুঝতে বুঝতে রাম না। ভাই সারা কথা বলবে না বলছে। রত্নাপত্তির কথায় কথায় মানুষের মাথায় লাঠি মারতে পারে, সেটা ভুলে যেও না। জানি বাবা, জানি। তো তোমার কি ওই টাকায় পোষাচ্ছে না বাবা? এই ভূষণ, তুমি নয় বাবাকে আর কিছু ধরে ধরে দেবো? আচ্ছা, 200 দেব, 300 দেব, 500। হ্যাঁ, 500 টাকায় 5টা জমিদারি কেনা যায় জানো তো? পায়ের ওপর পা তুলে ভালো খাওয়া, ভালো পড়া। একটা কথা শুধু মনে রেখো, ঘরের চালে এক চিনতে আগুন, তোমার কাজ শেষ। চলো হে। চলো হে। চলো। ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, তোমার এই চোট খাওয়া পা নিয়ে তুমি এরকম অস্থির হয়ে পায়চারি করে বেড়াচ্ছ। মনে রেখো, ডাক্তারবাবু কিন্তু পই পই করে বলেছে ওই লাঠি যেন হাত ছাড়া না হয়। আরে আমি তো বুঝতে পারছি না যে সবাই কেন এত দেরি করছে। তুমি ডিনারের মেনুটা ঠিকমতো বলেছো তো? মাংস ভাত। আচ্ছা, এইটা আবার এই সপ্তাহে নতুন করে বলার কি আছে? প্রত্যেক সপ্তাহে তো তোমাদের তাস খেলা হচ্ছে, আর তারপরে মাংস ভাত। তবে আজকে রত্না বলেছে মাংসটা রান্না করে আনতে। আমি নিশ্চিন্ত। তাই বলো, তো তুমি ওকে আবার কেন বলতে গেলে? আর ওই জন্যই হয়তো ওদের এত দেরি হচ্ছে। আমি ওই ভাবনা, ওই যে তুমি নো ট্রাম কল দিলে? দেওয়ার মতো কোনো কল ছিল না, তোমার হাতে ছিল স্পিডের টেকটা। এই যে তোমরা সব এসে গেছো। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। আরে এদিকে তোমাদের লালুদা তো একেবারে অস্থির হয়ে পড়েছে। জানোই তো, পুরো সপ্তাহ এই দুটো দিনের দিকে তাকিয়ে বসে থাকে। তার মধ্যে আজ সকালে একটা কাণ্ড বাঁধিয়েছে, পায়ে বিরাট চোট পেয়েছে। ও মা, কেমন আছেন লালুদা? পায়ে ব্যথা কেমন? তোমরা অত চিন্তা করো না, আমি এখন বেশ ভালো আছি। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। মেসি, মাংসটা রান্না করে রেখে আসি। হ্যাঁ, চল নিয়ে যাই তো স্যার, ভেতরে চল। এই চলো বসে বলা যায়। সোমনাথ, চাষ বাটো। কিন্তু প্রণব তো এখনো এলো না, একটা হাত শর্ট পড়ে যাবে। ওই তো রত্না আছে। রত্না, তুমি বসে পড়ো। আমি আর রত্না পার্টনার হয়ে যাই, আর তুমি আর লালুদা। না না, আমি না, প্রণব তো এক্ষুনি এসে পড়বে। আরে বসো না, প্রণব না আসা পর্যন্ত একটু প্রক্সি দাও। বসো বসো। লালুদা বসো। আরে বসছি বসছি। আর আগে আমি তোমাদের সঙ্গে একটা ব্যাপারে একটু আলোচনা করতে চাই। ব্যাপারটাকে একটা প্রস্তাবও বলতে পারো। মানে আমার মাথায় এই ব্যাপারটা বেশ কয়েকদিন ধরে ঘুরছে, জানো তো? তা বলো না কি বলবো? হ্যাঁ,
এই যে আমরা প্রায় প্রত্যেক সপ্তাহের শেষে আড্ডা দিই, তাস খেলি, কিন্তু লালুদা আর কতদিন তাস খেলে দিন কাটাবো? কিছু তো একটা করতে হবে। চলুন আমরা সবাই মিলে একটা ক্লাব তৈরি করি। সেইটাই তো কথা। আমরা যদি এই গ্যাদারিংটাকে একটু ফর্মালাইজ করতে পারি। তা বটে, উইকেন্ডের এই আড্ডাটা আর তাস খেলাটা একদম মিস করা যায় না। কিন্তু লালুদা, ফর্মালাইজ মানে? আসলে আমিও ওই অজুর মতো ওই একই কথা ভাবছিলাম। আমরা যদি একটা ক্লাব তৈরি করি যেখানে গান বাজনা, সঙ্গীত, আড্ডা, তাস খেলা, নাটক সবই থাকবে। বাহ, এটা তো দারুণ পরিকল্পনা। সত্যি আমরা দেশের এত দূরে রয়েছি, এই ক্লাবের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির সঙ্গে যোগাযোগ রাখতে পারবো। দারুণ আইডিয়া লালুদা, দারুণ 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 আইডিয়া, থ্যাংক ইউ। কানাডায় আমি শর্মিতা বলে একটা নাটক করেছিলাম, সবাই সেটা খুব প্রশংসা করেছিল। বাহ, তাহলে তো স্ক্রিপ্ট রেডি আছে। অজিত, তাহলে ওইটা দিয়ে শুরু করে দেবো। শোনো শোনো, সে স্ক্রিপ্ট তো রত্না আমায় পড়তে দিয়েছিল, আমার কাছেই আছে। দাঁড়াও দেখছি, খুঁজে। দাঁড়াও, আগে ওই ক্লাবের নামকরণ, কনস্টিটিউশন, তারপরে বাইলস, এগুলো নিয়ে তো কথা বলতে হবে। আর সর্বোপরি রেজিস্ট্রেশন করাতে হবে। আরে রেজিস্ট্রেশন তো করতেই হবে, রেজিস্ট্রেশন না করলে হল পাওয়া যাবে না। তা বটে, তা ক্লাবের কি নাম রাখবে কিছু ঠিক করলে? হ্যাঁ, আমি যখন আসানসোলে ছিলাম তখন আমাদের ক্লাব ছিল কল্লোল। আমি ভাবছিলাম যদি এই নামটাই রাখা যায়। কল্লোল অফ নিউ জার্সি, এই নামটা কিন্তু দারুণ লালুদা। এই যে স্ক্রিপ্ট পেয়ে গেছি, অজু আজ থেকেই রিহার্সাল শুরু করে দে। বসি আমি। কানাডায় শর্মিলার মুখ্য ভূমিকায় পাঠ করেছিল রত্না, আর আমি করেছিলাম রত্নার বাবা রজত। তুমি রত্নার বাবা? এই লালুদা, তুমি রজতের বন্ধু সনাতনের চরিত্রে অভিনয় করবে। ওকে। আর মেজদি, সোমনাথ, তোমাদেরও কিন্তু অভিনয় রোল আছে। আমায় আবার কেন? আমাকে ওইসবে রেখো না, বরং তার থেকে তোমার যদি হেল্প লাগবে, ওই রিহার্সালের সময় চা ফা দেওয়া, তো আমায় ওগুলোতেই রাখবে। আচ্ছা, তোর দীপা, ছন্দা এদের সব রোল আছে তো? আরে আছে, বর্জদুদল বাবু, তপন, এদেরও রোল আছে। আর বিশ্বমন্ত্রী আছে, কিন্তু আমাদের আরো লোক লাগবে। স্পেশালি একটা ইয়ং ছেলের খুব দরকার। এই তোমরা জানো কি কাকে? হ্যাঁ, আছে। সেদিন একটা ইয়ং কাপলের সঙ্গে আলাপ হলো, জানো, ভবানী আর আলো, মানে আলোলিকা। হ্যাঁ, ভবানী না বেশ ভালো গান করে, আর আলো, ওরও সব ব্যাপারে দেখলাম খুব উৎসাহ, আর খুব আলাপি ওরা। ভাগ্যে সেদিন বুদ্ধি করে ওদের ফোন নাম্বারটা নিয়ে রেখেছিলাম। আমি বরঞ্চ একটা কাজ করি, ওদেরকে ফোন করে দেখি, ওরা যদি আজকে ফ্রি থাকে তাহলে এখনই চলে আসতে বলি। ওরা কিন্তু এই কাছেই থাকে। তাহলে তো ভালো, তাই হয় একদম। কাস্টিংটাও এগিয়ে থাকে। তাহলে একটা কাজ করা যাক, আজ মেজদির কথা অনুযায়ী আজকে গেস্ট শুরু করি। হ্যাঁ, আমরা তাহলে রজত আর সনাতনের সিনটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা লালুদা, আমি এখানে বসবো। হ্যাঁ, বেশ। আর তুমি আসবে বাইরে থেকে। ঠিক আছে, আসতাম তোমার পায়ে কাছে। সিচুয়েশনটা হলো, রজত খুব দুশ্চিন্তাগ্রস্ত, আর সনাতনের এই সময় এন্ট্রি। আচ্ছা, এই গানটা বলো দেখি। এইখানটা কি ব্যাপার বলো দেখিনি? তোমাকে দেখে মনে হচ্ছে যেন খুব অডিট। লালুদা, রজতের অবস্থা থেকে একটু ইগারলি বলো। এই দেখো লেখা আছে একটু অডিট ভাবে বলো। আচ্ছা, আমি চেষ্টা করছি। কি ব্যাপার বলো দেখিনি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন খুব ওয়ারিড। হ্যাঁ, আমি তো কিরকম সিল্কি হয়ে পড়েছি। বাহ, তোমার তো দারুণ মনে আছে সব কিছু। আর আচ্ছা, এইবার তাহলে আমরা ক্লাবের কনস্টিটিউশন, বাইলস, এগুলো নিয়ে একটু ডিসকাস করি। শুনছো, ওইসব হবে তোমার বাইলস। ভালো খবরটা আগে শোনো, আলো আর ভবানী এক্ষুনি এসে যাবে। আচ্ছা, নেক্সট টাইম। আচ্ছা, সে কি, কেন? হ্যাঁ,
তিন ছেলে তিন রকম বিয়ে করে বসলাম। তারপর প্রতিদিন খবরটি কাগজে এই নানা রকম খবর থেকে আমি কেমন যেন একটা নার্ভাস হয়ে পড়েছি। তোমাকে কি বলবো সনাতন, এক সপ্তাহের ভিতর 5-5টা প্রাইভেট টিউটার আর ছাত্রীদের প্রণয় সংকটেও খবর পেয়ে দিয়েছে। ছেলেরা তো এরকম বললো। দারুণ হচ্ছে না? এর সঙ্গে একটু চা হলে জমে যেত। এই দরকার হলে হয়ে গেলে বলো, হ্যাঁ আমি গিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তাই কর। ছেলেরা তো এরকম কিছু বললো, মেয়েটাও পাচ্ছে যেরকম করে বসে, সেই জন্যে প্রাইভেট টিউশনের উপরে একটা ও বুঝেছি, তুমি ভরসা পাচ্ছ না তো। তা আমার শ্যালকটির হালচাল দেখে তোমার মনে কি কোনো সন্দেহ উপস্থিত হয়েছে নাকি? আরে না না, মিথ্যে বলবো না সনাতন, শালক বড় ভালো ছেলে, খুবই ভালো ছেলে, কিন্তু ইয়ং, আফটার অল ইয়ং ম্যান, মনটা মরিভম, তাই আমি দেখছি। আসুন আসুন, এসো এসো। এসে গেছি। কি ব্যাপার মেজদি, হঠাৎ জরুরি তলব? এসো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, এই আমাদের নতুন সাথী ভবানী আর আলো। আর এ হলো অজু। অজু হলো আমার ভাই, আর উনি হলেন সোমনাথ বাবু। আর এনার সঙ্গে তো সেদিনকেই তোমাদের আলাপ হয়েছে, আমাদের লালুদা। নমস্কার। শ্রী লালমোহন হোর নমস্কার। আমরা একটা ক্লাব খুলবো ঠিক করেছি, আর শুরু করব একটা নাটক দিয়ে। তোমাদের মতো ইয়াং ছেলে মেয়েদের আমাদের খুব দরকার। ক্লাবের নাম ঠিক করা হয়েছে কল্লোল অফ নিউ জার্সি। বাহ, খুব সুন্দর নাম। কল্লোল যুগ তো আমাদের বাংলা সাহিত্যের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। আর আমেরিকায় বাংলার সংস্কৃতির এক নতুন যুগের সূচনা করুক কল্লোল অফ নিউ জার্সি। আর আলো, তোমাকে ভাই আমাদের এই সেকেন্ড জেনারেশনের দায়িত্বটা নিতে হবে। এই আমাদের ছোটদেরকে একটু ভারতীয় সংস্কৃতির সাথে পরিচয় করাতে হবে তো। নিশ্চয়ই নিশ্চয়ই মেজদি, সে তো আমার সৌভাগ্য। এই ভবানী, তুমি কি একটা কাজ করো, ডায়ালগটা বড় দেখে সিচুয়েশনটা একটু বুঝে নাও। সমীরণ হলো লালুদা মানে সনাতনের শালা, আর শর্মিলা হলো রজতের মেয়ে। আচ্ছা আচ্ছা, সমীরণ শর্মিলার প্রাইভেট টিউটর এবং প্রেমিক, কিন্তু শর্মিলার পড়াশোনায় একদম মন নেই। সারাক্ষণ সমীরণের সাথে সঙ্গে সঙ্গে থাকতে থাকতে পছন্দ করে। আচ্ছা আচ্ছা, এই রত্না, ঠিক আছে, আমি ওর লাইফটাই করে দিচ্ছি। হ্যাঁ, তুমি এই জায়গাটা বল। এই জায়গাটা তো আচ্ছা, চেষ্টা করছি। না, তোমার কিছু হবে না। সেটা আমিও বুঝতে পারছি, ভাবছি পড়াশোনা ছেড়েই দেবো। আর তাহলে তো ভালোই হয়, আমরা দুজনেই নিশ্চিন্ত হতে পারি। তবে তুমি ফেল করলে লোকে বলবে মাস্টারটা কিছুই পড়ায়নি। মাস্টারের বদনাম তুমি সহ্য করতে পারলেও ছাত্রীর বদনাম আমি সহ্য করতে পারবো না। এক্সেলেন্ট, ভবানী, সমীরণের পাঠটা রইলো, তুমি এটা করবে। ব্যাস, তাহলে কল্লোল অফ নিউ জার্সি প্রথম প্রোডাকশন শর্মিলা ইজ কনফার্ম।